বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। আসামের চিরাং জেলার পানছড়ি জঙ্গল থেকে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক সহ 11 জন এনডিএফবি জঙ্গিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনী আসামের চিরাং জেলার পানবাড়ি জঙ্গল থেকে অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক সহ 11 জন এনডিএফবি জঙ্গিকে গ্রেপ্তার করে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে 2টি পিস্তল, বিস্ফোরক তৈরির আইইডি, ডেটোনেটর সহ অন্যান্য অস্ত্রশস্ত্র রয়েছে। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার ডিএস রানা জানান, সেনাবাহিনীর লাগাতার জঙ্গি বিরোধী অভিযানের সুফল হিসেবেই এই দিনের এই সাফল্য। তিনি বলেন, আরও জঙ্গিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে সেনাবাহিনী। हैं कुछ जैसे मिडिल लेवल कार्डर्स हैं, काफ़ी पकड़े गए हैं। टॉप में भी इन्होंने जैसे हमने बताया, और कुछ प्लाटून कमांडर्स हैं, काफ़ी ऑलरेडी सिक्योरिटी फोर्सेस के पास में हैं। और जिस तरह हमारी अभी सिनर्जी बाकी सिक्योरिटी फोर्स के साथ चल रही है, पैरामिलिट्री फोर्सेस हैं और पुलिस है, उनके साथ जो ऑपरेशन चल रहे हैं, मेरे को यकीन है कि कुछ टाइम में और अच्छे रिजल्ट्स सामने। উল্লেখ্য, উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি সংগঠনগুলি, বিশেষ করে এনডিএফবির মতো জঙ্গি গোষ্ঠীগুলি পার্শ্ববর্তী দেশ ভুটান, মায়ানমার এবং বাংলাদেশে ঘাঁটি গেড়ে সেখানে প্রশিক্ষণ নিয়ে এদেশে হত্যালীলা সংগঠিত করছে। তাই এই জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে অভিযান জোরদার করতে ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারের সহযোগিতা চাওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সুনন্দা পুষ্কর হত্যা মামলায় শশী তারককে সোমবার সন্ধ্যাবেলা 4 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট। সুনন্দা পুষ্কর হত্যা মামলায় শশী তরুরকে সোমবার সন্ধ্যাবেলা 4 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট। মঙ্গলবার ফের দিল্লি পুলিশের তরফে পুলিশ কমিশনার বিএস বাসি জানিয়েছেন, সুনন্দা হত্যা মামলায় ফের তাকে জেরা করা হতে পারে। তবে দিল্লি পুলিশের প্রধানের তরফে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় দিল্লি পুলিশের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্যই হলো এই ঘটনার সত্যিটা উদ্ঘাটন করা। আগামী কয়েকদিনের মধ্যে তারুরকেও যেমন তলব করতে চলেছে পুলিশ, ঠিক তেমনি এই মামলার সঙ্গে যুক্ত আরও কয়েকজনকে খুব তাড়াতাড়ি জেরার জন্য তলব করবে সিট। সোমবার রাত 8টা নাগাদ বসন্ত বিহারে সিটের অস্থায়ী দফতরে পৌঁছয় শশী তারুর। তারপর সেখানে তাকে মধ্যরাত পর্যন্ত জেরা করা হয়। জানতে চাওয়া হয়, গত 17ই জানুয়ারি ঠিক কি ঘটেছিল দক্ষিণ দিল্লির লীলা প্যালেস হোটেলে। আপাতত তারুর জেরায় যা বলেছেন তা যাচাই করে দেখা হবে সিটের তরফে, তারপর ফের তলব করবে পুলিশ। इंसिडेंट के बाद की जो भी बातें हैं सब पे बातचीत हुई है। अभी इसको हम बैठ के एनालाइज करेंगे, क्योंकि जो 3-3.5 घंटे बातचीत हुई है उसको एनालाइज करना पड़ेगा, हर पहलू को बारीकी से देखना पड़ेगा, और उसके बाद में फिर हम कुछ इसके बारे में कह पाएंगे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সম্প্রতি রাজ্য সরকার গোটা রাজ্যে 100টি মডেল স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে একটি স্কুল নির্মিত হবে বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সেই স্থানটি পরিদর্শনে যান রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। সম্প্রতি রাজ্য সরকার গোটা রাজ্যে 100টি মডেল স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে একটি স্কুল নির্মিত হবে বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। মঙ্গলবার যে স্থানটিতে নতুন দ্বিতল পাকা বাড়িটি গড়ে উঠবে তা পরিদর্শন করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। এছাড়াও ছিলেন পূর্ত দপ্তরের বাস্তুকার রতন চৌধুরী, সিপাহীজলা জেলা পরিষদের সদস্য তপন বিকাশ পাল সহ এলাকার বিশিষ্টজনেরা। উল্লেখ্য, মোট 5 কোটি টাকা এই কাজের বরাত পেয়েছে পূর্ত দপ্তর। আগামী 4 ফেব্রুয়ারি শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ, যা শেষ হতে সময় লাগবে প্রায় 24 মাস। পরিদর্শন শেষে মন্ত্রী শহীদ চৌধুরী বলেন, এসেছি এই বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এখানে নতুন করে বিল্ডিং হবে। আমাদের সারা রাজ্যে আমরা এরকম মডেল 100টা স্কুল করার পরিকল্পনা আছে, তার মধ্যে এটা একটা। তো এটার ডেট হয়েছে আগামী 4 ফেব্রুয়ারি বেলা 9 ঘটিকায় ফাউন্ডেশন স্টোন লে হবে, আনুষ্ঠানিকভাবে কাজের যাত্রা শুরু হবে। আমরা চাইছি। পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, এর মধ্যে আছে হলঘর, অডিটোরিয়াম, ল্যাবরেটরি, যা আছে সবই আছে, একটা স্টোরেজ আছে, সবকিছু আছে, যা যা রিকোয়ারমেন্ট আছে। আপনার কাজটা কতদিনের মধ্যে কমপ্লিট করতে পারবেন? 24 মাস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবার নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি। স্কুলে 3 দিনব্যাপী পিলাক রত্ন ও পর্যটন উৎসবের সূচনা করে পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। এই উৎসবের স্মরণিকার আবরণ উন্মোচন করে বিধায়ক বাসুদেব মজুমদার। মানুষের উপর করের বোঝা চাপিয়ে পর্যটনের উন্নয়ন করার পক্ষপাতী নয় রাজ্য সরকার।
ত্রিপুরা পর্যটন কেন্দ্রগুলি উন্নয়নে কেন্দ্রের পাঠানো বিভিন্ন প্রকল্পে টাকা না আসায় পর্যটন কেন্দ্রগুলি যথাযথ উন্নয়ন করতে পারছে না রাজ্য সরকার। সোমবার জুলাইবাড়ির পশ্চিম পিলাক দ্বাদশ স্কুলে 3 দিনের পিলাক পত্ন এবং পর্যটন উৎসবের সূচনা করে এই মন্তব্য করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। 1997 সাল থেকে শুরু হওয়া উৎসব মাঠে উৎসব মুখর আবহে শুরু হয়েছে উৎসব। পর্যটন মন্ত্রী রতন ভৌমিক তুলে ধরেন পর্যটন বিস্তারে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা। মন্ত্রীর কথায় ত্রিপুরায় যা সবুজ আছে তা দিয়ে গোটা রাজ্যটাকে পর্যটন ক্ষেত্রে পরিণত করা যায়। উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার আবরণ উন্মোচন করেন বিধায়ক বাসুদেব মজুমদার, দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায় এবং বিধায়ক যশবীর ত্রিপুরা প্রভাত চৌধুরী সহ অন্যান্য অতিথিরা ছিলেন মঞ্চে। 3 বছর আগে তারা কাজ শুরু করেননি। আমরা গত নভেম্বরে তাদের বলেছি হয় টাকা ফেরত দাও নালে কাজ করো। সর্বশেষে তারা কাজ শুরু করেছে এবং আমাদের তারা কথা দিয়েছেন জানুয়ারির মধ্যে কাজ শেষ করে, এখন কাজ চলছে। এছাড়া কিছু এলাকায় আছে প্রায় 95 লক্ষ টাকার কাজ। ইতিমধ্যে আমরা গ্রাম উন্নয়ন দপ্তরকে দিয়েছি, তারা কাজ শুরু করেছেন। তাদের কাজও আমি শুনলাম কথা বলে যে অগ্রগতি ভালো, সময় মতো শেষ করা যাবে। যাই হোক, এই কাজগুলি আমরা করছি। এই পিলাক এলাকার মধ্যে রয়েছে বিশেষ করে পশ্চিম পিলাক, রামরাইবাড়ি, এদিকে সূর্যবাড়ি, এমনকি প্রায় মধ্য পিলাক, দেবদারু, মহরিপুরের একটা অংশ। এই বিস্তীর্ণ এলাকার মধ্যে হাজারো বছরের প্রাচীন যে সভ্যতা, বিশেষ করে বুদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন প্রতিকৃতি, হিন্দু দেবদেবীর বিভিন্ন প্রতিকৃতি এখানে মাটির নিচে পাওয়া গেছে। সন্ধ্যায় শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। 16টি সরকারি দপ্তর খুলেছে প্রদর্শনী মণ্ডপ, প্রচুর দোকানি বসেছেন পসরা সাজিয়ে। এবার এসেছে সার্কাস পার্টিও। মাঘে শীতের আমেজে উৎসবের আনন্দে মেতে উঠেছে পিলাক উপত্যকার মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর খুনের হুমকির জেরে অবশেষে ভাড়া বাড়ি ছেড়ে পাড়ি দিতে হলো নিজ বাড়িতে। ঘটনা সোনামুড়াতে। অবশেষে ভাড়া বাড়ি ছেড়ে নিজ বাড়িতে পাড়ি দিতে হলো এক স্কুল পড়ুয়া ছাত্রসহ গোটা পরিবারকে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর খুনের হুমকির ফলস্বরূপ এই ঘটনাটি ঘটে সোনামুড়াতে। জানা যায় গত প্রায় কয়েক মাস ধরে শুভজিৎ দাস ও তার গোটা পরিবার আতঙ্কিত, কারণ প্রায় 10 থেকে 12 দিন আগে থেকে শুভজিতের ভাড়া বাড়িতে খুন করার হুমকি দিয়ে একাধিকবার চিঠি ফেলে গেছে দুষ্কৃতীরা। তাকে মারার চেষ্টাও চালায় ওই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। গত প্রায় সপ্তাহখানেক আগে তবলা স্কুল থেকে বাড়ি ফেরার পথে অফিস টিলার ব্রিজের উপর থেকে তাকে কে যেন ঢিল ছোড়ে, এমনকি পড়া চলাকালীন সময়েও ঘর থেকে বের হলেও তাকে ঢিল মারে, ফলে তার খুব আঘাত লাগে। তাকে সোনামুড়া হাসপাতালেও ভর্তি করানো হয়। এই ঘটনাগুলির বিষয়ে শুভজিৎ জানায়, তারপর আমি স্কুলে যাওয়ার পরে জল খাইছিলাম। জল খাওয়ার পরে তারপর আমি পেয়ারে গেছিলাম। পেয়ারের থেকে আয়াসেরা ক্লাস চলতেছিল, এমন সময় আমার জল পিপাসা ধরছে। তারপর আমি জল খাইতে গেছিলাম, দেখি যে বোতলের জলের রংটা অন্যরকম হয়ে গেছে, অনেকটা বেগুনি কালার। তো সকালে আমার বাড়িতে একটা চিঠি দিয়েছিল যে আমার নাকি পয়জন দিয়ে মারবো। কে দিয়েছিল? এটা তো আমার জানি না কে দিছিল। তারপর আমার এই জলটা দেখে আবার সন্দেহ হয়েছে। তারপর আমি হেডমাস্টারের কাছে যাওয়ার পথে এদিকে এনসিপি স্যার, আমাদের এনসি স্কুলের, তাই দেখছে জলটারে। দেখা তাই টেস্ট করছে, কইছে যে এটার মধ্যে একটা বিষাক্ত কিছু মিলানো আছে। তারপর আমি হেডমাস্টারের কাছে যাই। এর আগেও আমার বাড়িতে একবার আমি ঘুমের থেকে উঠটা বাড়িতে এলাম, বাইরের সময় ঘরের দরজার মধ্যে আসলাম, এমন সময় ব্যাক সাইডে ঢিল পড়ছে। ঢিল পড়ার সাথে সাথে আমি মানে দাঁড়াতে পারতেছি না, প্রচন্ড ব্যথা হয়েছি। তারপর হসপিটালে নিছে। এরপরে আমি আরেকদিন তবলার স্কুল থেকে আইতেছিলাম, পোস্ট অফিসের এদিকে আমার কে জানি পিছন থেকে ঢিল মারছে। ঢিল মেরে সাইকেলের চাকার মধ্যে ঢিলটা আটকে সাইকেলটা উল্টে গেছে গা। উল্টে আমি নিচে পড়ে গেছি গা। আমার জানার মতো এমন কেউ নাই যে আমার এমন করতে পারে। ঘটনাটা আমার ওই যে আমার বাড়ির মধ্যে ঢিল মারছিল, ওই দিন থেকে কি শুরু হয়েছে, ওই দিন প্রায় 2-3 তারিখ আসলো। তবে এতদিন পর্যন্ত খুনের হুমকি পাওয়া ছাত্র শুভজিৎকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হলো শনিবার। স্কুলে আসা শুভজিৎ দাসের জলের বোতলে বিষ মিশিয়ে দিল দুষ্কৃতীরা।
জলের রং পরিবর্তিত হলে তার চোখে পড়ে সেই জল। সঙ্গে সঙ্গে স্কুলের ল্যাবরেটরিতে জলের নমুনা পরীক্ষার পর তা থেকে কীটনাশক কিছু নমুনা পাওয়া যায়। এইসব বিষয়ে শুভজিতের মা শিউলি দাস জানান, দীপতারাবাড়ির থেকে প্রথম দীপতারাবাড়িতে ঢিলাইছে, ঢিলার পথে মাস্টার কাছ থেকে পড়ে আসার পথে তখন তার গায়ে একটা ঢিল ফুটছে। ফোর্সের পরের দিন সকালে চিঠি লেখা পাঠাইছে যে শুভ ভাই, শুভ বাবু, ভুলে তোর গায়ে ঢিল পড়ছে, মাফ করে দিস, দীপতারাবাড়ি যাবি না। তারপর আমরা তো গায়ে লাগাইছি না, পড়তে যাইতেছে, আইতেছে, আসা যাওয়া করতেছি। তারপর আমরা বাড়িতে ঢিলাইতেছে, ঢিলার পথে কয়েকদিন বাইরে হয়েছে, বাইরে দেখতেছে যে কে জানি অন্ধকারে দাঁড়ায় রয়েছে। তখন দাঁড়ায় রয়েছে, দেখা সেটা করতেছে ওই তো কাকিমনি দিকে কেটে জানি দাঁড়ায় রয়েছে। তখন সবাই দৌড়াদৌড়ি করে বাইরে, কেউ দেয় না, হেও চিনতে পারছে না যে লোকটি কে বা কে রকম, চিনতে পারছে না। তারপর থেকে তার পেছনে এমন করতেছে, হুমকি দিতে 7 দিনের মধ্যে মারা লেবো, 3 দিনের মধ্যে মারবো, 2 দিনের মধ্যে মারবো, এরপরে লেখছে অনলি 1 ডে মারবো। এরপর আজকে একটা সকালে চিঠি পাইছে, এটার মধ্যে লেখছে 20 খাওয়াইয়া হেরে মারবো। আমরা ভাড়া বাড়ির থেকে উঠতে যাইতাম গা, ঘটছে মায়েরা লাইব গেছে, এটি তো আর ইয়ে করছে না, কিন্তু 20 খাওয়া এটা তো আজকে হয়েছে। জানাইছি আমরা পুলিশে কইছে ঠিক আছে, ওইটা কি আছে এটাতে দেখবো, ফরেনসিক কেসটা দেখবো, এবং ওইটা কে করছে এটাও খোঁজ নিব। কি লেগা করতেছে, শত্রু নাই এবং কারোর সাথে আমরা ঝগড়াঝাটিও নাই। না না, আজকে মাস খানেক 2 মাসের মতো এমন ঢিলাঢিলি করতেছে। শিউলি দাস গত কয়েকদিন আগে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ জানালে এখনো অবধি কোনরূপ হেলদোল দেখা যায়নি পুলিশের। তবে যে যাই বলুক, এই ঘটনার ব্যাপক আতঙ্ক যে গোটা সোনামুড়াতেই তা বলাই বাহুল্য। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। 4 দফা দাবির ভিত্তিতে 12 থেকে 21 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে বামপন্থী রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক। 23শে জানুয়ারি নেতাজি সুভাষ বসুর জন্মদিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে কেন্দ্রীয় সরকার কর্তৃক ঘোষণা দেওয়া, আইএনএ স্মারক দিল্লির লাল কেল্লার সামনে স্থাপন করা, ডিএনএ এবং নেতাজি সংক্রান্ত সকল নথি দেশবাসীর সামনে তুলে ধরা, এই 4 দফা দাবিকে সামনে রেখে 12 জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে বামপন্থী রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক। তাদের এই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলায় জেলাভর আন্দোলন কর্মসূচি পালন করে দলের ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন দলের কর্মী সমর্থকরা প্রথমে রাজধানী বিবেকানন্দ ময়দানের সামনে এসে জড়ো হয় এবং সেখান থেকে বেরিয়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের সামনে আসতেই পুলিশ তাদের গ্রেপ্তার করে। এই দাবিতে আগামী দিনেও আন্দোলন কর্মসূচি জারি থাকবে বলে সংগঠনের তরফে জানানো হয়। আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে 4 দফা দাবির ভিত্তিতে আজকের এই আইন অমান্য আন্দোলন আমরা এখানে সংগঠিত করলাম এবং 12 জানুয়ারি থেকে 21শে জানুয়ারি পর্যন্ত সারা ভারতবর্ষে এই প্রোগ্রামটা নেওয়া হয়েছে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এবং রাজ্যে রাজ্যে সেইভাবেই অনুষ্ঠিত হচ্ছে। কোনো কোনো রাজ্যে জেলা ভিত্তিকও হচ্ছে। আমাদের এখানে শুধু রাজধানী ভিত্তি থেকেই একটা আমরা অনুষ্ঠান এখানে করলাম। জেল ভরতে হবে, সমস্ত গোপন ফাইল দিয়ে সহযোগিতা করতে হবে, বিভিন্ন কূটনৈতিক যে সম্পর্কগুলো রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, যেগুলো কেন্দ্রীয় সরকার গত ইউপিএ সরকার এবং বিশেষ করে গান্ধী নেহরু পরিবারের নিয়ন্ত্রণে যে সরকার ছিল তারা বিশেষ করে এগুলো কোনোদিনই এই দাবি সমর্থন করেনি, এই দাবি সমর্থনে কোনো কাজ করতে দেয়নি। এমনকি মুখার্জি কমিশনও হ্যান্ডিক্যাপ হয়ে পড়েছিল, কাজ করতে পারেনি, সেটা মুখার্জি রিপোর্টে রয়েছে। অনেক গোপন ফাইল দেওয়া হয়নি। মোদি যে এইবার ইলেকশনে ক্যাম্পেইন করেছিলেন যে আমরা এই গোপন ফাইল উন্মুক্ত করা হবে, নেতাজি সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম মাত্র 2টো ফাইল গোপন ফাইল করা হয়েছে, উন্মুক্ত ওপেন করেছে, কিন্তু বাকি 39টা ফাইল খুব গুরুত্বপূর্ণ সেগুলো এখনও উন্মুক্ত করা হয়নি। বলছে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, এই জন্য উন্মুক্ত করা যাচ্ছে না। আগামী দিনে কি কর্মসূচি আছে? আগামী দিনের কর্মসূচি এর ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গাতে সেমিনার করব। জনমত ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে তৃষ্ণা অভয়ারণ্যের বনকর্মীরা রাজনগর বিওপি সীমান্তের একটি বাড়িতে হানা দিয়ে তক্ষক উদ্ধার করে, তবে তক্ষক সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ হয়ে অন্য দেশে চোরাপথে পাচার হচ্ছে বিরল প্রাণী হতে চলা গ্রাম ত্রিপুরার কক্ষা তথা তক্ষক। সোমবার বিকেলে গোপন খবরের ভিত্তিতে তৃষ্ণা অভয়ারণ্যের বনকর্মীরা বিওপি রাজনগর সীমান্তে একটি বাড়িতে হানা দেয়। খবর ছিল লাগোয়া সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি একটি তক্ষক কিনতে এসেছে। প্রথমে সেখানে কোনো তক্ষকের সন্ধান পাওয়া যায়নি। তৃষ্ণার ওয়ার্ডেন অনিমেষ দাস জানিয়েছিলেন সম্ভবত তারা সেখানে পৌঁছানোর আগেই তক্ষক বা কক্ষাটি পাচার হয়ে গেছে।
পরে রাত 10টা নাগাদ তক্ষক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তক্ষকটির ওজন প্রায় 400 গ্রাম। ধৃতরা হলেন টিএসআর 13 নং বাহিনীর বরখাস্ত নায়ক সুবেদার প্রসেনজিৎ চাকমা ও নারায়ণ দেবনাথ, বাড়ি কাঞ্চনপুরে। পরে ভোর 3টায় আরও একটি অভিযানে রতনপুর এলাকা থেকে TR 02902116 নম্বরের একটি ইন্ডিগো গাড়ি সমেত আটক করা হয় কাঞ্চনপুরের ওই বাসিন্দা কৃপাময় নাথকে। তো এখন এটা মানে আমরা জিজ্ঞাসাবাদ করছি আলটিমেটলি এটা কোন দিকে এটার লিঙ্ক আছে, কোত্থেকে মালটা আসছে। তো ওটা আমরা বিস্তারিত জিজ্ঞাসাবাদ করতে পারলে হয়তো আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি এটার সোর্সটা কোথায় আছে। যেটা আমরা মানে প্রাথমিকভাবে বুঝতে পারছি যে এটা কাঞ্চনপুরের থেকে মূলত এটা আসছে, কিন্তু এক্স্যাক্ট সোর্স কোত্থেকে এটা আমরা একটু বিস্তারিত করার পরে আমরা বলতে পারবো। আমরা গোপন সূত্রের ভিত্তিতে বিওপি রাজনগর এলাকা থেকে দুজনকে ধরতে পারি এবং এদের সঙ্গে গ্যাকো, আমরা লোকালি বলি কক্কা, ওটা তারা পাচার করার সময় তাদেরকে ধরতে পারি একটা গোপন সূত্রের ভিত্তিতে। এবং গ্যাকো আপনারা সবাই জানেন যে গ্যাকোর যে মেইন যেটা হচ্ছে যে চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন, ওখানে গ্যাকোটা মূলত কাজে লাগে। এক্স্যাক্টলি কী জন্য লাগে আমরা এটা দেখতে বিস্তারিত জেনে যে আমরা আপনাকে বলতে পারবো, কিন্তু প্রাথমিক দিকে আমরা যেটা জানি যে চাইনিজ ট্রেডিশনাল মেডিসিনে এই গ্যাকোটা কাজে লাগে। তো আমরা দুজন ব্যক্তিকে ধরতে পারি, একজন সুজিত চাকমা আর ধৃত নারায়ণ দেবনাথ পালিয়ে যেতে সক্ষম হলেও ধৃত দুজনকে মঙ্গলবার বিলুনিয়া CGM আদালতে তোলা হয়। ধারণা করা হচ্ছে এই তক্ষক পাচারের সঙ্গে মিজোরাম ও কাঞ্চনপুরের একটি চক্র জড়িত রয়েছে। শেষ পর্যন্ত যেখানে নিয়ে গিয়ে এর থেকে ওষুধ তৈরি করা হয় সেখানে নাকি কয়েক কোটি টাকাও পাওয়া যায়। তবে ন্যূনতম 350 গ্রাম ওজন হলে তবে ওরকম দাম পাওয়া যায়। তাই নানা স্থানে এখনো মহামূল্যবান কক্কা ধরতে বিস্তর দৌড়ঝাঁপ চলছে। ফ্যামিলি মেটাতে চাকরি থেকে বরখাস্ত, এখন কি ওই কক্কার বিজনেস করে? না, কক্কা বিজনেস। তো এখানে কি নিয়ে আসলেন? এটা অ্যাকচুয়ালি আরেকজনে দিছে, আমাদের নিয়ে আছে কক্কাটা। কোন জায়গা থেকে দিছে এটা? আমরা এখান থেকে আমাদের এদিক থেকে দিছি। আপনাদের বলতে কাঞ্চনপুর? আপনার বাড়িতে মাছমারায়? ওইখান থেকে কক্কাটা নিয়ে এখানে আসছে? লোক পাইছি আসছে। কত টাকায় বিক্রির কথা ছিল কি জানেন স্যার? এটা আমি জানবো। আপনার সঙ্গে কে ছিল? এখানে লোকাল ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নেতাজি সুভাষ মহাবিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন মহাবিদ্যালয় ক্যাম্পাস হলে এক রক্তদান শিবির এবং ম্যাগাজিন প্রকাশ ও পুস্তক প্রদান অনুষ্ঠানের আয়োজন করেন। শিবিরে 23 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। প্রাক্তন ও বর্তমান সবাই মিলে নিজেদের কলেজকে সুন্দর করে তোলার পাশাপাশি সামাজিক ব্যাধিগুলিকে দূর করতে ভূমিকা নিতে হবে ছাত্র যুব সমাজকে। নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবির, ম্যাগাজিন প্রকাশ ও পুস্তক প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথাগুলো বলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা। অ্যাসোসিয়েশন নেতাজি সুভাষ মহাবিদ্যালয় অ্যাসোসিয়েশনের যে সম্পাদক, সভাপতি এবং সকল সদস্যবৃন্দকে আমি আশা করব এই অ্যাসোসিয়েশন আগামী দিনে তারা এই নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের আরো বেশি। মঙ্গলবার মহাবিদ্যালয় ক্যাম্পাসে হয় এই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে। প্রাক্তন ছাত্রদের দ্বারা গঠিত অ্যালামনি অ্যাসোসিয়েশনের এই দিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় 23 জন রক্তদান করেন। এই দিনের অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের ম্যাগাজিন মোহনার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। আবরণ উন্মোচন করেন সভাধিপতি সুনীতি সাহা। তাছাড়া মহাবিদ্যালয়ের উপজাতি ছাত্রাবাসের ছাত্রদের হাতে বেশ কিছু পাঠ্য বই তুলে দেওয়া হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। অনুষ্ঠান সভাধিপতি সুনীতি সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়, অধ্যাপক শিশুরঞ্জন বর্মন, ডক্টর পার্থসারথী দেবরায়, চিকিৎসক সুজিত রায় প্রমুখ। স্বাগত ভাষণ রাখেন অ্যালামনি সম্পাদক রামদয়াল মজুমদার। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থসারথী চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ এবং জিএমপি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া CPM এর বিভাগীয় অফিস প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজেপি কেন্দ্রীয় সরকারের বন আইন ও রেগার প্রকল্প সংকোচন করার সর্বনাশা পদক্ষেপের বিরুদ্ধে সারা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়াতেও এক সমাবেশ হয়। উদ্যোক্তা ছিলেন আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ ও জিএমপি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। তেলিয়ামুড়া CPM এর বিভাগীয় অফিস প্রাঙ্গণে হয় সমাবেশ। উপস্থিত ছিলেন জিএমপি তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক
হেমন্ত জমাতিয়া, ষষ্ঠী দেববর্মা সহ অন্যান্যরা। বরমুড়া, হাওয়াইবাড়ি, সর্দু করকরি, উত্তর পুলিনপুর থেকে মিছিল করে পার্টির বিভাগীয় অফিস প্রাঙ্গণে এসে জড়ো হয়। আজকে যে জনসভা সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার মানে কেন্দ্রের মোদী সরকারের যে সিদ্ধান্ত, আমাদের ভারতবর্ষের অনেক আন্দোলনের ফসল আমাদের দেশে ওই রেগা প্রকল্প এবং আইনকে বিনষ্ট করার যে সংকুচিত আইন যেভাবে শুরু করেছে তার বিরুদ্ধে, তার প্রতিবাদে আমাদের এই জমায়েত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শান্তিরবাজার পুলিশ এবং ডিসি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করল শান্তিরবাজার মহকুমার পতিছড়ি এলাকা থেকে। শান্তিরবাজার মহকুমার অধীনে পতিছড়ি এলাকায় অবস্থিত উত্তর তাকমা কুপিলং পাড়ায় বিশাল এলাকা জুড়ে গাঁজা চাষ করে আসছে বহু মানুষ। শান্তিরবাজার পুলিশ এবং ডিসি গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় 2 লক্ষ টাকার গাঁজা গাছ ধ্বংস করেন, কিন্তু কাউকে ধরতে পারেনি। কিন্তু একটা প্রশ্ন হলো, পুলিশের যথেষ্ট উদ্যোগ দেখা গেলেও ওই এলাকার মানুষের সহযোগিতা খুব একটা চোখে পড়েনি। তাই সমাজের বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে পুলিশ প্রশাসনের কাজে এগিয়ে আসার আহ্বান করেন এসডিপিও সুরজিৎ ধর। শান্তিবাজার থানার পুলিশ স্টাফ এবং মনপথর ওপি স্টাফ নিয়ে আমরা এখানে উত্তর তাকমাতে গাঁজা বিরোধী অভিযানে এসেছি। গাঁজা বিরোধী অভিযানে এসে আমরা 2টি বাগানে প্রায় আনুমানিক 400-500 হবে গাছ আমরা ডিস্ট্রাকশন করেছি। আর একটি বাগানের আনুমানিক বাজার মূল্য কত? আনুমানিক বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার মতো হবে। কোন কোন জায়গাগুলিতে আপনারা আজকে অভিযান চালিয়েছেন? এটা সম্পূর্ণ উত্তর তাকমা গ্রাম। উত্তর তাকমা কোন পিএসের আন্ডারে? এটা শান্তিবাজার পিএসের আন্ডারে। যে সময় খবর পেয়েছি সময়টা অনেক দেরি হয়ে গেছে, কারণ ম্যাক্সিমাম গাছাগাছি এখন কেটে নেওয়ার সময় এসছে। বাগানে এখন আর এই অঞ্চলে যদি আগে করেও থাকে সম্ভবত পাওয়া যাবে না এখন। কোনো বাগানের মালিকই আমরা গ্রেপ্তার করতে পারিনি, তারা সম্ভবত আগেই খবর পেয়ে গিয়েছিল পুলিশ আসছে, এই জন্য পালিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অবসরপ্রাপ্ত প্রয়াত পুলিশ কর্মীর বাড়িতে বন্ধন কর্মীদের হামলায় আহত হয় 2 জন। ঘটনা কমলপুর মহকুমার বিলাসছড়া পঞ্চায়েত এলাকায়। অবসরপ্রাপ্ত প্রয়াত পুলিশ কর্মীর বাড়িতে বন্ধন কর্মীদের হামলায় আহত 2। বন্ধনের টাকা সময়মতো ফিরিয়ে দিতে না পারায় দ্বিতীয়বার হামলার পথ বেছে নিল বন্ধন কর্মীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কমলপুর মহকুমার বিলাসছড়া পঞ্চায়েতের অধীন অবসরপ্রাপ্ত সদ্যপ্রয়াত পুলিশ কর্মী বসন্ত করের বাড়িতে। ঘটনার বিবরণে জানা যায়, বছর 2 আগে বসন্ত করের মেয়ে বিজয়া রানী পাল 50,000 টাকা লোন নেয় সহজ কিস্তির মাধ্যমে। সময়মতো 25,000 টাকা দিলেও বাকি 25,000 টাকা ফেরত দিতে ব্যর্থ হয়। এর জন্য কমলপুর বন্ধন অফিস থেকে চাপ দেওয়া হয়। তাতেও বিজয়া রানী স্বামী নিবারণ পাল টাকা দিতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে বন্ধনের স্টাফদের উস্কানিমূলক আচরণে বিজয়া পালের বাড়িতে হামলা হয় 6 মাস আগে। বন্ধনের ডর লাগি এরা হয়েছে, আমরা কইছি বন্ধনের টাকা আমরা বন্ধনের লগে আমরা ফসলা করবো ওইটা। আর এরপর অকল চাইছে এরা খুঁজতে পারছে আমার এই যখন রক্ত জারি ইটের গুড়া আমরা বাড়ি দেওয়া এই সমস্ত অকলটা করছে। আমরা বন্ধনের কালকে খবর দিয়েছে গেছি বলে আমরা বয়া রাখছে। তাই আমি বলছি ঠিক আছে, আমি তো আইসি বন্ধন দিবার লিখে আইসি, এদিকে শ্বশুর মারা গেছে আমি আইসি, তখন এই সময় আমি মানে ফেসলা করি এটা। কালকে কইছি বলে যে আমি কালকে আগামীকালকে তো বুধবার আমি কইছি যে অফিসে যাবো আর এই পঞ্চায়েত বয়সের পঞ্চায়েতের মাধ্যমে মানে এটা শেষ করে কেমনে দেওয়ার না তোমার এমনিতে হিজি আছে। আজকে আবার সকালবেলা আছে, আজকে আবার মানে বন্ধনের স্টাফে আইয়া মানে খবর দিতেছে। আমি বলছি এখন আমার সময় না, এখানে তো কাজও আছে, কাজ করে সেটা এখন। হ্যাঁ, এরপরে আবার মানে ওই এরা বন্ধনেরা খবর দিছে, খবর দিছে পরে ওই এরা আইসে উল্টা পাল্টা আরম্ভ করছে। এ নিয়ে বিজয় পালের পরিবারের পক্ষ থেকে কমলপুর থানায় মামলা করা হয় নামধাম জানিয়ে, কিন্তু পুলিশ নিষ্ক্রিয় থাকায় মামলা বেশি দূর এগোয়নি। গত কিছুদিন যাবৎ ফের বন্ধন অফিসের কর্মীরা টাকা ফেরত পেতে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে গ্রাম প্রধান বীণা শুক্লবৈদ্যের পৌরোহিত্যে গত সোমবার বৈঠক হয়। বৈঠকে বিজয়া রানী পাল
কিছুদিন সময় চায়। কিন্তু সোমবার বিজয়ার পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী বসন্ত করে শ্রাদ্ধ ছিল। শ্রাদ্ধ থাকায় মঙ্গলবার সকালে বন্ধনের কমলপুর অফিসের কর্মীদের উস্কানিমূলক আচরণে নিবাস দাস ও নিতাই দাসের নেতৃত্বে হামলা করা হয় বসন্ত করের বাড়িতে। ইটের আঘাতে আহত হয় বিজয়া ও তার স্বামী নিবারণ। খবর পেয়ে কমলপুর থানার এসআই সুখদেব শতনামী ঘটনাস্থলে আসেন। হামলাকারীরা পালিয়ে যায়। আমি আয়া সবরে বুঝাইয়া সুঝাইয়া তারপরে গেছি, প্লাস হইছে একটা 107ও দিছি আমি। বন্ধন কর্মীরা হামলা করছে তো না? বন্ধন কর্মী না, বন্ধন কর্মী বলতে যারা যৌথভাবে যারা যে লুনি হেরাই এই বাড়িতে আয়া হানা দিছে। ফার্দার আবার এখন পুনরায় আবার সেই মানুষগুলাই। এই ঘটনায় এলাকা জুড়ে বন্ধনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।